ফাইনালি সেই সুদূর শিলং থেকে জার্নি করে এসে পৌঁছেছি লখনৌতে। তো হোটেলে ঢুকে পড়েছি, দেখাই দাঁড়াও একটু। ঢুকেই রয়েছে এখানটায় রিসেপশন, মোটামুটি ভালোই সাজানো গোছানো। সামনের ওই করিডোরে পরপর রুমগুলো রয়েছে, আর আমাদের রুম গ্রাউন্ড ফ্লোরেই। এই যে একটা বড় গাছ দেখতে পাওয়া যাচ্ছে, দেখবে সামনেটায়, এই গাছটা খুব ইন্টারেস্টিং। পাতাগুলো ভ্যারিগেটেড পাতা, অনেকটা দূর থেকে দেখে মনস্টেরা বা মানি প্ল্যান্ট এই টাইপের লাগছিল, কিন্তু এটা তো রীতিমতো বৃক্ষ একটা। আমরা তিনজন একটা রুমেই ছিলাম। এটাই সেই বেডরুম, যেখানে বেড রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, কাবার্ড রয়েছে একটা, ফ্যান চলছে সুন্দর, সারাক্ষণ এসি চলছে, আর কি চাই। রাতের দিকে ঠান্ডা লাগলে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, রয়েছে অ্যাটাচ টয়লেট। এই দরজাটা টয়লেটেরই। তো টয়লেটে আর কি বা দেখাবো, সবই রয়েছে আর কি, যা যা থাকার দরকার। কোমোড রয়েছে, বালতি মগ রয়েছে, বেসিন আছে, আর গিজার দারুণভাবে কাজ করছে। রুমে ঢুকেই আমরা সবাই স্নান করে ফ্রেশ হয়েছি, তারপর খাওয়া দাওয়া সারলাম। বিরিয়ানি নিয়েই ঢুকেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন বেরোবো হচ্ছে সাইট সিইংয়ে। আচ্ছা, তোমরা যারা আমার আগের ভিডিও দুটো দেখোনি তারা কিন্তু একটু সময় করে অবশ্যই দেখে নিও, কারণ একটা সিরিজ ধরে পুরো ব্যাপারটা চলবে। তো গতকাল শিলং থেকে রওনা দিয়েছিলাম, তখন বাজে ভোর 4:50, আর আজকে এখানে লখনৌতে এসে ঢুকলাম যখন, তখন বাজে 9:45। এর মধ্যে কিন্তু 3 ঘন্টা সময় আমরা রাতের বেলা টোল গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে ঘুমিয়েছি, খাওয়া দাওয়া করেছি যেসব জায়গাগুলোতে, ওখানে অনেকটা করে টাইম স্পেন্ড করেছি। তো সবগুলো কাটছাট করলে বলা যায় ঠিক 24 ঘন্টা টাইমই কিন্তু আমাদের লেগেছে শিলং থেকে এই লখনৌ এসে পৌঁছতে। ডিস্টেন্সটা কিন্তু নেহাত মন্দ নয়, 1500 কিলোমিটার ডিস্টেন্স। মানে মেঘালয় থেকে শুরু করে আমরা মেঘালয়, আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার ক্রস করে তবে এসে পৌঁছেছি এই উত্তরপ্রদেশের রাজধানীতে। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের জার্নিটা লখনৌ অবধি শেষ নয়, আমরা যাব আরও অনেক দূরে, সেসব তো পরের ভিডিওগুলোতে দেখাবো। আপাতত একটা দিন তো দাঁড়ানোর দরকার ছিল কোথাও, সেটা হিসাবে আমরা লখনৌ চুজ করেছি। তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা সাইট সিইংয়ে। হাতে তো সময় বড্ডই কম, তার মধ্যেই যা পারি দেখে নেব আর কি জায়গাগুলো। তো হোটেলের লোকজনের ব্যবহার কিন্তু ভীষণ ভালো। এই হোটেলটা একদমই লখনৌ এয়ারপোর্টের কাছে। তো হোটেল থেকে বেরিয়ে আর কি গলির মোড়টাতে গাড়িটাকে দাঁড় করানো আছে। ভিতরে ঢুকে বস, চলে আসছি আমি। এই সামনেটাতে এয়ারপোর্ট রয়েছে, একদম জাস্ট বেরোলাম হোটেল থেকে এসে। এই জায়গাটা থেকে এরোপ্লেনগুলো সব উঠছে আর কি। 12টার সময় হোটেলে চেক ইন করলাম, তারপরে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া সারা হলো। বিরিয়ানি খাওয়া হলো আর কি, সবাই মিলে খেয়ে দিয়ে সোনুবাবুদের সকলকে খাওয়ানো হলো, হাত পা মুছিয়ে পরিষ্কার করে ঠরে দিলাম। এখন আবার মানে ভাবতেই পারিনি যে আবার আজকে বেরোতে পারবো আর কি। তো যাই হোক, 2টো বাজে এখন বেরোলাম। প্রচণ্ড রোদ্দুরের তেজ, তার সাথে গরম তো মানে ফাটাফাটি লেভেলের। তো ঠিক আছে, বসে থেকে লাভ নেই, টাইমগুলো যে লিমিটেড হাতে, তো সেই কারণে বেরিয়ে পড়লাম। দেখা যাক যে কটা সাইট সিইং আজকে পারবো করে রাখি, যা যা পারবো না কালকে করব। আবার হতেও পারে ফেরার সময় একবার করব, ফেরার সময় হয়তো আরেকবার হল্ট হবে এখানে, তো দেখা যাক সেটা। নবাবের শহর লখনৌ হলো উত্তরপ্রদেশের রাজধানী। তবে এখন তো আর সেই নবাব নেই, নেই সেই মেহফিল, নেই সেই খানসামা, দাওয়াতও নেই। তবে অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে স্থাপত্য শৈলীর উদাহরণ আর বিরিয়ানি কাবাবের খুশবু। বিশাল বিশাল প্রাসাদের দেয়ালগুলো কখনো শোনায় কত পুরনো ইতিহাস, আবার কখনো বা বেজে ওঠে লখনৌ ঘরানার বিখ্যাত ঠুমরির জাদু। কথায় বলে না নবাবী চাল, সত্যি এই শহর হচ্ছে নবাবের কীর্তি, নবাবের আভিজাত্যের সাক্ষ্য বহনকারী। লখনৌয়ের মেনলি 2টো পার্ট, মানে ওল্ড আর নিউ। তো আমরা ওল্ড লখনৌতেই রয়েছি, আর স্থাপত্যশৈলীর নিদর্শনগুলো কিন্তু সবকটাই ওল্ড লখনৌতেই রয়েছে। কয়েকটা পার্ক রয়েছে নিউ লখনৌতেই, তো সেগুলোই হয়তো এই মুহূর্তে আমরা যাচ্ছি না। কনফিউশনটা হচ্ছে গাইড নেব কি নেব না, এটা নিয়ে চিন্তাভাবনা চলছে এখন। এই চত্বরটায় পৌঁছে যেতে পারলে
গাইডকে তোমার খুঁজে বের করার কিন্তু দরকার নেই, গাইড তোমাকে খুঁজে নেবে ঠিকই। নবাবী হিস্ট্রিতে যদি অতটা ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু মানে গাইড নেওয়ারও প্রয়োজন নেই, হেঁটে ঘুরেই পুরো জায়গাটা দেখে নেওয়া যাবে। তবে রোদের এতটা তেজ দেখে ভাবলাম কি যে একটা টোটো নিয়ে নিই, অ্যাটলিস্ট টোটো ড্রাইভার তো কিছুটা গাইডেরও কাজ করে দেবে, তাই না? সব কটা স্পটই ঘুরিয়ে দেবে বললো মাত্র 50 টাকায়। 8 गज दीजिए। ओके ओके, तो टिकट मिलेगा यहाँ पे? हाँ, यहाँ से टिकट मिलेगा आपको, एक कंपाउंड टिकट। जो कंपाउंड टिकट आपको मिलेगा वो तीनों टिकट हुआ। तीनों टिकट चलेगा, बड़ा इमामबाड़ा बड़ा इमामबाड़ा, छोटा इमामबाड़ा और ये यहीं पे रहोगे ना? हाँ। ठीक है। এই যে পিকচার গ্যালারি লেখা আছে এখানে। এটা হচ্ছে হোসেনাবাদ পিকচার গ্যালারি। তো 50 টাকা দিয়ে টিকিট কাটতে হলো, কম্বাইন্ড টিকিট। এই টিকিটেই কিন্তু ঘুরে নেওয়া যাবে বড় ইমামবাড়া, ছোটা ইমামবাড়া আর এই পিকচার গ্যালারিটা। নবাব মোহাম্মদ আলী শাহ তৈরি এই পিকচার গ্যালারিতে নবাব বংশের সাদাত আলী খান থেকে শুরু করে ওয়াজিদ আলী শাহ পর্যন্ত সবার পিকচারই রয়েছে। তো 3D প্রতিকৃতি সবকটা, মানে ছবি মনে হবে যেন আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমি ডান দিকে যাচ্ছি তো মনে হচ্ছে ছবি ঘুরছে, আবার বাঁ দিকে গেলে মনে হচ্ছে ছবিটা ঘুরে গেল বাঁ দিকে। শুধু ছবিগুলো কিন্তু দেখতেই দেবে, ভিতরের ছবি তো তুলতে পারা যায় না। আর একজন গাইড কিন্তু না চাইতেও আমাদের সাথে এখানে জুড়ে গেল এবং শেষমেশ 50 টাকা নিয়েও গেল। দোতলার এই বারান্দা থেকেই দেখা যাচ্ছে ঘন্টাঘর, শাহী তালাব আর ওদিকে ছোটা ইমামবাড়া। পিকচার গ্যালারির ভিতরে তো ছবি তুলতে দেয় না, বাইরেটা থেকে এসে ছবি তুলতে দেয় আর কি। তো বাইরেটায় দাঁড়িয়ে দেখাচ্ছি কি সুন্দর এই বারান্দা থেকে ঘন্টাঘর দেখা যাচ্ছে, তারপর শাহী তালাবটা দেখতে পাওয়া যাচ্ছে। তো যাব আমি নিচটাতেও যাব, নিচটাতে এই জায়গাগুলো ঘুরবো। পিকচার গ্যালারিটা দেখা হলো, বাকিগুলো আস্তে আস্তে দেখছি, দাঁড়াও। তিন চারটে জায়গায় হচ্ছে এখানে মেন আর কি দেখার মতো। পিকচার গ্যালারি দেখে আবার চলে এসেছি, টোটোতে এসে বসে পড়েছি। তো এখন ওয়েদারটা বেশ ভালো হয়েছে, মানে সূর্যের তেজটাও একটু কমেছে, হালকা হালকা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে না তো। গরমে না পাগলের মতো অবস্থা লাগে আমার। इसे बनवाया था आसिफ तोला ने हाँ हाँ। अपनी बेटी के लिए, ईद का मुहर्रम का चांद देखने के लिए। जब वो खत्म हो गई, उसकी इंतकाल हो गई, तो फिर उसके बाद जैसे मन লখনৌয়ের সিটি সেন্টার হচ্ছে হজরতগঞ্জ, সেখান থেকে এই হোসেনাবাদের ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 কিলোমিটার। তো এখন যে প্লেসটা এসছি এটার নাম হচ্ছে সাতখণ্ড। এটা নবাব মোহাম্মদ আলী শাহর তৈরি, তবে বলা যেতে পারে আনফিনিশড কনস্ট্রাকশন। পেছনে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে সাতখণ্ডা। ওই দেখো সুন্দর, বেশ যে কটা জিনিসই দেখা যাচ্ছে এখানে সবকটাই ভালো লাগবে আর কি। এই জন্যই তো এই শহর প্রসিদ্ধ আর কি, এরকম সুন্দর সুন্দর সৃষ্টির জন্য। প্রাসাদ বলো, এই টাওয়ারগুলো বলো, সবকটাই অনবদ্য। অ্যাকচুয়ালি নবাব মোহাম্মদ আলী শাহ চেয়েছিলেন এটা 7 তলা একটা কনস্ট্রাকশন হোক, যেখান থেকে ওনার কন্যারা ঈদের চাঁদ দেখতে পাবেন। কিন্তু 4 তলা অবধি তৈরি হওয়ার পরেই নবাবের আচমকা মৃত্যু হয়। আর তারপরে ওনার আত্মীয় স্বজনরা এই কনস্ট্রাকশনটাকে অশুভ বলে মনে করে কাজটাকে কেউ আর এগিয়ে নিয়ে যাননি। তেজ প্রচন্ড গরম লাগছে। এই গরমটা কিন্তু অদ্ভুত টাইপের গরম আর কি, ঘাম হয় না এই গরমটায়, লু টাইপের একটা গরম হয়, শুকনো একটা গরম যাকে বলে। কি সুন্দর জায়গাগুলো, একদম ওয়েল মেনটেন। কিন্তু এখানটা আবার দুটো ঘোড়া বাঁধা রয়েছে। আর ওই সামনের দিকটায় পিকচার গ্যালারিটা যেটা দেখে এলাম একটু আগেই, সেটা দেখা যাচ্ছে। শাহী তালাবটা ডান দিকে পড়ছে, ওটা দেখবো এবার। সামনে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানকার ঘন্টাঘর। আর
এই দিকটায় রয়েছে পিকচার গ্যালারি। আচ্ছা, এবারে একটু দেখাই শাহী তালাব বা শাহী বাউলিকে। তো কি সুন্দর জলের রং, পুরো পান্না সবুজ। আচ্ছা, গোমতী নদীর তীরে এই লখনৌ ছিল আগে অবধের রাজধানী। সারা বিশ্বের লোকজন তো আসে এই স্থাপত্যশৈলীর নিদর্শন দেখতে। তো পুরনো নাম ছিল লক্ষণপুরী বা লক্ষণাবতী। শ্রী রামচন্দ্রের ভাই লক্ষণের নামানুসারেই কিন্তু এই নামকরণ। নামটা চেঞ্জ হয়ে যায় মুঘলদের রাজত্বকালে, যদিও 1857 সালে দখল করে নেয় ইংরেজরা। 1842 সালে নবাব ওয়াজিদ আলী খান প্রজাদের জলের সংস্থানের জন্যই এত বড় তালাব তৈরি করেন। গোমতী নদীর সাথেও শোনা গেছে এটার নাকি যোগ আছে। লখনৌয়ের শেষ নবাব ওয়াজিদ আলী শাহ ইংরেজদের হাতে বন্দী হয়ে কলকাতার ফোর্ট উইলিয়ামে বিচারাধীন থাকেন প্রায় 25 বছর। তারপর তাকে স্থানান্তরিত করা হয় মেটিয়া বুরুজে। মনে করা হয় যে ওনার সময় থেকেই কলকাতায় বিরিয়ানির চল শুরু হয়। ঘণ্টাঘরের ছায়া পড়ছে তালাবের জলে। আমি শুধু দেখে অবাক হচ্ছি কনস্ট্রাকশনটা, কত ইউনিক একটা কনস্ট্রাকশন। মানে ধাপে ধাপে কি সুন্দর জিনিসটাকে তৈরি করা হয়েছে। এত বড় তালাব একটা, মানে অসাধারণ আর্কিটেকচার। ইচ্ছে করছে কি এই সিঁড়িগুলোতে বসে এই সন্ধ্যাটা পুরো কাটিয়ে দিই, কিন্তু এখনো মেন জিনিসগুলোই তো দেখিনি। বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, ওগুলোতে যেতে হবে। চলো আর দেরি না করে এগোই। এই যে তুন্ডে কাবাব, এটা খুব নাম করা আর কি। আর দেখো কি সুন্দর কাঁচের চুড়িগুলো। লখনৌ এসে সবাই বিরিয়ানি খায়, কিন্তু এত গরমে আমার মনে হচ্ছে ঠান্ডা কোনো শরবত খাই বা আইসক্রিম খাই আর কি। বিরিয়ানি তো দুপুরবেলায় খেয়েছি, খুব সুন্দর টেস্ট, কিন্তু এই মুহূর্তে রোদে মানে পুড়ে পুড়ে মনে হচ্ছে কি যে একটুখানি ঠান্ডা কোনো আইসক্রিম বা কোনো রকম ঠান্ডা লস্যি টাইপের জিনিস আর কি হলে ভালো হয়। খেতে যারা ভালোবাসে তাদের জন্য হচ্ছে এই শহর আদর্শ। খাবার দাবারের কোনো অভাব নেই। দেখো আইসক্রিম বিক্রি হচ্ছে, তারপর পরপর স্টল বসে গেছে, ফুচকার স্টল রয়েছে, বড়া পাও, গাড়িতে করে বার্গার টাইপের কিছু বিক্রি করছে হয়তো। যদিও আমরা এরপরে হেঁটেই চলে যেতে পারবো ঘন্টাঘর বা ক্লক টাওয়ারের কাছে, তবে টোটোটা আমাদের গেলটা কই? এই যে আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে লখনৌয়ের সেই বিখ্যাত ঘন্টাঘর। দেখিয়ে দিলাম একবার। তো এটার তো আর ভিতরে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাই না? বাইরে থেকে দেখলাম, নিজেও ছবিও তুললাম আর সবাইকে দেখালাম আর কি। হ্যাঁ হ্যাঁ, চলো। ফুটপাথের দুপাশের দোকানপাটগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম যে জায়গায়, তার নাম হচ্ছে রুমি দরওয়াজা। নবাব আসাফউদ্দৌলা তার স্ত্রীর নামে এটা তৈরি করেছিলেন। 60 ফিট উঁচু এই গেটকে কিন্তু টার্কিশ গেটও বলা হয়। কনস্ট্যান্টিনোপলের একটা গেটের আদলে তৈরি এই গেটকে কিন্তু ওল্ড লখনৌয়ের প্রবেশপথও বলা যায়। এই যে পেছনের স্ট্রাকচারটাই হচ্ছে রুমি দরওয়াজা। তো দেখো একবার, পুরো উল্টো করে দেখলে এটাকে মনে হচ্ছে লখনৌ চিকেন কারি যে গলার কাছে যে ডিজাইনটা হয় ওইটাই এটা। এটাকে কিন্তু টার্কিশ গেটও বলা হয়। এই দিক থেকে দেখলে মনে হবে একখানাই গেট, ওদিক থেকে দেখলে
3টে গেট দেখা যাবে। এদিক থেকে একটা গেট, তো ওদিক থেকে দেখাই, দাঁড়াও। 3টে গেট পরপর আছে বলেই মনে হবে। বড়াই ইমামবাড়া যাওয়ার রাস্তা কিন্তু গেটের পাশ দিয়ে চলে গেছে, আমরাও যাব সেখানে একটু বাদেই। টোটোর ভাই বলছিল যে গদর ফিল্মে নাকি এই রুমি দরওয়াজাকে দেখানো হয়েছে লাহোরি গেট বলে। 5 बजे बंद हो जाएगा। कौन सा? बड़ा इमामबाड़ा। छोटा इमामबाड़ा? छोटा इमामबाड़ा ये 6:30 बजे बंद हो जाता है। बड़ा इमामबाड़ा चलता है पहले। 50 रुपए ना? हाँ 50। বড়াই ইমামবাড়ার সামনে তো চলে এসেছি, আলাদা করে এখন আর টিকিট কাটতে হবে না, কারণ 50 টাকা দিয়ে সেই যে টিকিট কেটেছিলাম ওটাতেই তো বড়াই ইমামবাড়া, ছোটা ইমামবাড়া আর পিকচার গ্যালারি 3টে দেখার পারমিশন পেয়েছিলাম। শুক্রবার ছাড়া বাকি সব দিনই বোধহয় সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ভিতরটা সেরকম ভাবে দেখাতে পারবো না, কারণ ভিডিওগ্রাফির কোনো পারমিশন নেই। বলা হয় যে নবাব আসিফউদ্দৌলা ছিলেন ভীষণই প্রজাবৎসল। তো 1783 সালে যখন এদিকে খরা হয়েছিল, তারপরে প্রজাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয় হয়ে যায়। তো তখন নবাব কি করলেন, 1784 সাল থেকে এই বড়াই ইমামবাড়া তৈরির সিদ্ধান্ত নিলেন, যেটা 1791-তে গিয়ে শেষ হলো। এতটা সময় মানে 7 বছর লাগার কারণ হলো কিছু প্রজারা দিনের বেলায় এসে জিনিসটাকে গড়ত, আর রাতের বেলায় এসে বাকি প্রজারা ততটুকুনিকে ভেঙে ফেলত। এই টেকনিকটাই ঠিক কাজে লাগিয়ে নবাব তখন প্রায় 20,000 কর্মচারী বা প্রজার আর কি অন্য সংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন। বড়াই ইমামবাড়ার ভিতরেই রয়েছে নবাব আসিফউদ্দৌলার সমাধি আর শাহী বাউলি। ভিতরে যে ভুলভুলাইয়া আছে সেটাতে ঢোকার জন্য আমরা কিন্তু গাইড নিয়েছিলাম আলাদা করে, নয়তো কিন্তু হারিয়ে যেতাম। ইমামবাড়ার ভিতরে তো আর ছবি তুলতে দিচ্ছে না, ছবি না তুলতে দিলে মানে অস্বস্তিকর হচ্ছে। ক্যামেরা যতবার বের করার চেষ্টা করছি মনে হচ্ছে কেউ না কেউ দেখে নিচ্ছে। যাই হোক, টুকটাক তার মধ্যেও যা যা মানে ক্লিপিংস তো একটু একটু নিতেই হয়, কারণ গাইড নিয়ে গেছি, খরচা করে গেছি যখন। তো দেখা যাক, সেগুলোই জুড়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর কি। ছোটা ইমামবাড়াও ভীষণই কাছে, তো সেই কারণে ওখানে যাওয়ার জন্য আমরা টোটোটাকে আর আটকে রাখিনি, নিজেদের গাড়িতেই যাচ্ছি। আর টিকিট তো সেই কম্বাইন টিকিট, ফলে এখানে আর নতুন করে কাটতে হবে না। आप जो घूमने के लिए आए हैं इसकी जानकारी हमसे पहले फ्री लीजिए, उसका पैसा नहीं है। ठीक है, गाइड यहाँ पे लीजिएगा तो यहाँ पे आपको गाइड घुमाता है जो आपको पूरी बिल्डिंग की हिस्ट्री बताएगा। ये बिल्डिंग के अंदर फोटो और वीडियो खींचना मना है ना? हाँ, यहाँ के ऊपर ना फोटो अलावा ना वीडियो। अच्छा, तो गाइड जरूरत नहीं? Oh my God! দেখতেই পেলে যে ভিতরটায় ছবি তুলতে দেয় না বলে আমরা আর গাইড নিলাম না। তবে ভিতরটা কিন্তু অসাধারণ। আমি তো বলবো যে বড়াই ইমামবাড়ার থেকেও ছোটা ইমামবাড়ার ভিতরটা বেশি সুন্দর আর কি, বেশি ঝকমকে, বেশি রংচঙে, রঙিন কাঁচের কাজ, মার্বেলের কাজ, ঝাড় লণ্ঠনগুলো মানে অসাধারণ সবকটাই। নবাব মোহাম্মদ আলী শাহ 1838-এ এই ছোটা ইমামবাড়া তৈরি করেন। এর মধ্যেও মুসলিম মানুষদের জন্য প্রেয়ার হল, মসজিদ সবই রয়েছে। রয়েছে নবাব মোহাম্মদ আলী শাহ এবং তার মায়ের সমাধি। আমরা সবই দেখলাম, তোমাদের দেখাতে পারছি না।
ছোটা ইমামবাড়ার বাইরে কত খাবার দাবারের দোকান। তো আমরা এবার একটুখানি খাওয়া দাওয়া করতে চাই, কারণ খিদে লেগে গেছে, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হাঁটাহাঁটি সব চলছে। তো চিকেনের আইটেমই কিছু বোধহয় অর্ডার দিচ্ছে। আপাতত যেটা খাবো আর কি সেটা হচ্ছে মহব্বতের শরবত। দারুণ টেস্টি কিন্তু এটা, খুব ভালো লেগেছে খেতে আমার। চিকেনের সব আইটেমগুলো প্যাকেট করে নিয়ে নিয়েছিলাম, এখন যেতে যেতে খাচ্ছি। যাবো এবার আমরা লখনৌ রেসিডেন্সিতে। যদিও সময়টা বিকেল গড়িয়ে সন্ধে হতে বসেছে, তো খোলা থাকবে কিনা জানি না, তাও দেখা যাক গিয়ে। এতক্ষণ ধরে লখনৌয়ে যেসব জায়গা ঘুরলাম, যে গল্প শোনালাম, সবই তো নবাবী ইতিহাসের অংশ। লড়াইয়ের ইতিহাস কি কিছু নেই? সেটা জানতে গেলে, বুঝতে গেলে রেসিডেন্সিতে ঢুকতেই হবে। এন্ট্রি ফি এখানে পার হেড 25 টাকা। তো বিকেল 5টা হচ্ছে এখানকার ক্লোজিং টাইম, কিন্তু এখন তো 5টা বেজে গেছে, তাও আমাদেরকে আধ ঘন্টা একটা এক্সট্রা টাইম দিল। ইতিহাস তো টুকটুক করে নিশ্চয়ই বলবো, তবে তার আগে জায়গাটা ভালো করে দেখাই। কি সুন্দর যে জায়গা, আর বাগানটা দেখো, অপূর্ব, ওয়েল মেনটেন্ড একদম। প্রচুর টগর ফুলের গাছ এখানে, আর সাদা টগর ফুলে সবকটা গাছই ভরে গেছে বলা যেতে পারে। এই দিকটার গাছগুলো কি সুন্দর লাগছে, আর ছেটে দিয়েছে এত সুন্দর করে, সেই আর্টিফিশিয়াল গাছগুলোর মতন দেখতে লাগছে। তো সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু মেন এন্ট্রান্স গেট, আর ওটার নাম হচ্ছে বেইলি গার্ড গেট। তো এই গেট দিয়ে এই ভিতরটায় ঢোকার পরে কত যে পশু পাখির সঙ্গে দেখা হলো। ময়ূরেরা ঘুরে বেড়াচ্ছে এই মাঠের মধ্যে দিয়ে, সবুজ লনের মধ্যে দিয়ে আর কি, নিশ্চিন্তে বিনা দ্বিধায় একদম ঘুরে বেড়াচ্ছে। রয়েছে স্কুইরেল, রয়েছে কত রকমের পাখি, টিয়া পাখি ডাকছে সমানে। অসাধারণ সুন্দর জায়গাটা। আর একটুখানি আগে যদি এসে পৌঁছতে পারতাম আরও বোধহয় এনজয় করতে পারতাম, সময়টাই হাতে কম। অ্যাকচুয়ালি এরকম একটা জিনিস বানানোর পরিকল্পনা ছিল নবাব সাদাত আলী খাঁর, তবে নবাব আসাফউদ্দৌলা ইংরেজদের বসবাসের জন্য এটা ফাইনালি তৈরি করান। তো ইংরেজরাও এখানে বসবাস করতেন, সবকিছু ঠিকঠাকই ছিল। ঝামেলাটা হলো 1856 সালে। ব্রিটিশরা এখানকার নবাব ওয়াজিদ আলী শাহকে করলেন ক্ষমতাচ্যুত। তিনি নাকি এখানকার সাম্রাজ্যকে ঠিকভাবে সামলাতে পারছেন না, এটাই ছিল অজুহাত। নবাবকে শুধুমাত্র ক্ষমতাচ্যুত করা হলো এমনটা নয়, তাকে বন্দি করে নিয়ে চলে যাওয়া হলো কলকাতায়। সেখানে 25 মাস তিনি ফোর্ট উইলিয়ামে বিচারাধীন বন্দির মতন ছিলেন। এই ঘটনাতে লখনৌয়ের স্থানীয় মানুষজন তো রুষ্ট হয়েছিলই, যার প্রভাব পড়েছিল মেনলি 1857 সালে বিদ্রোহের সময়। বিদ্রোহীরা যথারীতি অ্যাটাক করে রেসিডেন্সিকে, এবং তার ফলে রেসিডেন্সির প্রচুর ক্ষয়ক্ষতি হয়। অনেক টিয়া পাখি দেখলাম এই জায়গাটায়। এবার যেটা দেখবো সেটা হচ্ছে রেসিডেন্সির মেডিকেল সেন্টার, ডক্টরস ফেরার্স হাউস। এই যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, ডক্টর জন ফেরা ছিলেন একজন ব্রিটিশ সার্জন, যিনি যুদ্ধে আহত সৈনিক এবং সিভিলিয়ানসদের ট্রিটমেন্ট করেছিলেন। খুবই সুন্দর করে কিন্তু এই রেসিডেন্সিটা তৈরি করা হয়েছিল, তবে এখন তো সবকিছুরই ভগ্নপ্রায় অবস্থা। এই যে ভাঙাচোরা প্রাসাদগুলো, তাতে যে গুলির দাগ রয়েছে, সেগুলো যেন বলতে চাইছে 1857 সালের লড়াইয়ের গল্প। একটা জিনিস বলি, এখানে কিন্তু ভিডিওগ্রাফি করতেও দিচ্ছে, ক্যামেরাও অ্যালাউড, তবে ট্রাইপডটা অ্যালাউ করবে না। এবার আস্তে আস্তে এগিয়ে যাব ব্যাংকোয়েট হলের দিকে, যেখানে তখনকার দিনে ব্রিটিশ অফিসার্সরা ডিনার্স এবং সোশ্যাল গ্যাদারিং করতেন। এখন আর বিল্ডিংটার ছাদ বলেও কিছু নেই, শুধু এরকম স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে। দরজা জানলা এগুলো বোঝা যাচ্ছে, আর ভিতরে প্রচুর টিয়া পাখির বাস। এক সময় যে জায়গা আভিজাত্যের চূড়ান্ত ছিল, সেই জায়গা এখন যেন পুরো খাখা করা অবস্থা, শূন্যতা গ্রাস করছে শুধু।
এত সুন্দর সুন্দর বিল্ডিং এরকমভাবে যখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়ে পড়ে থাকে, দেখলে আর কি মনটা খারাপ লাগে। কত বড় স্ট্রাকচার, কত সুন্দর করে বানানো। আমাদের এত টাইম কম হয়ে গেছে, মানে দেরি করে একদম ঢুকেছি তো, বলে 8 ঘন্টা মাত্র টাইম আছে, তারপর বন্ধ হয়ে যাবে। কুইক কুইক একটুখানি দেখে নিন। ঠিক আছে, হয়ে যাবে আমাদের। এই জায়গায় রয়েছে হেনরি লরেন্সের সমাধি, আর এই দিকটায় একটা মিউজিয়াম। সূর্য ডুবে গেছে, আলো কমে গেছে অনেকটাই, ছবি তোলা একটু মুশকিল হচ্ছে। আর মিউজিয়ামটাও বোধহয় বন্ধ হয়ে গেছে এতক্ষণে। মিউজিয়ামের মধ্যে 1857 সালের যুদ্ধেরই সব জিনিসপত্র রয়েছে। এই যে দেওয়ালে যুদ্ধের সময়কার সব গুলির দাগগুলো কিন্তু এখনো সুস্পষ্ট একদম। কত যে গাছপালা রয়েছে এখানে, ওই জন্যই বোধহয় এত পাখির আনাগোনা। মিউজিয়ামের ভিতরের জিনিসগুলো দেখতে পেলাম না, একটু আক্ষেপ তো রয়েই গেল। দেখতে পারলে ভালোই হতো, অনেক কিছু জানা যেত আর কি, সে সময়কার কথা, যুদ্ধের কথা। কিন্তু মিউজিয়াম একদম 5টার সময় বন্ধ হয়ে যায় প্রতিদিন। পুরো জায়গাটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য এত কম সময় বোধহয় যথেষ্ট নয়। পুরো একটা দিন দিলে তবে ভালো করে ঘুরে দেখা যায়। বাঙ্কুর বাবা তো ভিতরটাতে ঢোকেনি, সে সোনুবাবুদের সাথে নিয়ে গাড়িতে বসে আছে মেন গেটের বাইরে, একদম রাস্তার পাশে। তো আমরা ঘুরে যাচ্ছি বটে, তবে আজকে আমাদের আর এনার্জি লাগছে না। সেই গতকাল ভোরবেলা থেকে জার্নি করে তবে আজকে সকালে এসে পৌঁছেছি লখনৌতে। তারপর এতগুলো সাইট সিন করা, তো বেশ ক্লান্তি লাগছে এখন। এই যে এটা ছিল বেগম কোঠি, নবাব ওয়াজিদ আলী শাহের বেগমদের জন্য থাকার জায়গা আর কি। রেসিডেন্সির মধ্যে বাকি জায়গাগুলোর কথা শুনলেও এই বেগম কোঠির নাম কিন্তু শুনিনি আগে কখনো। তো যাই হোক, জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। হাতে সময় থাকলে আরও একটুখানি মানে এক্সপ্লোর করা যেত। কত কত টগর গাছ এখানে, আর এই জায়গাটায় প্রচুর টগর ফুল ফুটে আছে, দেখতে কি সুন্দর লাগছে। আজকে আমার আর একদম এনার্জি নেই, আজকে এত জার্নি করে আসার পরে না আর হাঁটাহাঁটি করতে ইচ্ছে করছে না। জানি না কালকে আর কিছু দেখার টাইম পাবো কিনা। যতটুকুনি আজকে পেলাম ওইটুকুনি হয়তো দেখা হলো, মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেল। এই গেটটা দিয়ে রেসিডেন্সের ভিতরটায় ঢুকেছিলাম, আবার এইটা দিয়ে বেরিয়েছি। মনে পড়ছে না যে গেটটা সামনে থেকে তখন ভিডিও শুরুতে দেখিয়েছি কিনা। যাই হোক, গেটটা ক্রস করে ওই দিকটায় যাই, আরেকবার দেখিয়ে দিই। এই যে এন্ট্রান্স গেটটা, এটাই ছিল।
এখন তাহলে হোটেলে গিয়ে একটুখানি রেস্ট নিই, কালকে সকাল সকাল আবার উঠতে হবে, কালকে যেতে হবে একটা নতুন জায়গায়, সেটা এখন সাসপেন্স থাক। তাড়াতাড়ি নিয়ে আসবো পরের ভিডিওটা, তাতেই বলবো বাকি গল্প।